Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. ভৌতিক ঘটনা। আমি জানি তোমরা অনেকেই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছ শুধুমাত্র ভৌতিক ঘটনা শোনার জন্যই, কিন্তু বিশ্বাস করো, আমি যখনই কোনো ভৌতিক ঘটনা শুনতে পাই কারোর কাছ থেকে বা কোনো জায়গা থেকে, তখনই আমি চেষ্টা করি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করার। কিন্তু বানাতে তো পারবো না, তাই জন্য অত বেশি ঘটনা শেয়ার করাও হয় না, কিন্তু যখনই ঘটনা পাই তোমাদের সঙ্গে সবসময় সেটা চেষ্টা করি শেয়ার করার। তাই আজকে আবারও একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি। এই ঘটনাটা শুনেছি আমি আমার এক বন্ধুর কাছ থেকে। তার সাথে ঘটনাটা ঘটেনি, তার এক পরিচিত দাদার সাথে ঘটনাটা ঘটেছে। আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করছি, সবাই সঙ্গে থেকো। আমার বন্ধুটি ঘটনা আমার সাথে শেয়ার করেছে রিসেন্টলি, কিন্তু ওর দাদার সাথে ঘটনাটা ঘটেছিল প্রায় 1 বছর আগে। আমি প্রথমেই আমার বন্ধুর দাদার ব্যাপারে তোমাদেরকে কিছু বলিনি। ওর যেহেতু দাদা বৌদি, তাই আমিও ওদেরকে দাদা বৌদি বলেই সম্বোধন করছি, তাহলে তোমাদেরকে আমার ঘটনাটা বলতে সুবিধা হবে। ওই দাদা আর বৌদি এই টালিগঞ্জ এলাকার মধ্যেই থাকেন। ওনাদের একটা দোকান রয়েছে, খাবারের দোকান। সেই দোকানটা একটা জমজমাট মার্কেটের মধ্যেই রয়েছে। দোকানটা বেশ ভালোই চলে। আর ওনাদের একটা 3 বছরের ছোট মেয়ে রয়েছে। এই 3 জনের সংসার সম্বন্ধ করেই ওনাদের বিয়েটা হয়েছিল। ওই দাদার মা ওনাদের সঙ্গে ওই একই বাড়িতে থাকতেন না, মানে বাড়িটা একই কিন্তু একই ঘরে থাকতেন না। বলা ভালো, বাইরে থেকে যদি কেউ দেখতো বাড়িটাকে, দেখে দুটো আলাদা বাড়িই মনে হতো, কারণ ওনাদের বাড়িটাই এই রকম। দুটো গেট বাইরে থেকে এমনভাবেই রয়েছে যে দেখলে মনে হয় দুটো আলাদা বাড়ি, কিন্তু ভেতরে একটাই বাড়ি। যাতায়াত করা যায় না, যাতায়াত করতে হলে বাইরের ওই গেট দিয়েই যাতায়াত করতে হয়। এবার দাদা, ওনার ওয়াইফ আর ওনাদের মেয়ে, এই 3 জনে থাকতো একটা পোর্শনে। আর আরেকটা পোর্শনে ওই দাদার ভাই, মা, তাদের সংসার একসাথে ছিল। ওনাদের যে খাবারের দোকানটা ছিল, সেই খাবারের দোকানে ওনাদেরকে যেতে হতো। উনি আর ওনার ওয়াইফ দুজনেই যেতেন সকালবেলা করে, কিন্তু তখন বাচ্চাটা কোথায় থাকবে, তখন ওনারা ওনাদের মেয়েকে মার কাছে রেখে যেতেন। মা ততক্ষণ সকালবেলাটা যতক্ষণ ওনারা দোকানে থাকতেন ততক্ষণ বাচ্চাটিকে দেখাশোনা করতেন। আর তারপর ওনারা দোকান থেকে ফিরে আসলে তখন ওনার মা ওনাদেরকে দিয়ে দিতেন। এইভাবেই দিন কাটছিল। আর মোটামুটি বেশ সচ্ছলভাবেই ওনাদের মানে ব্যবসাপত্র, ঘর সংসার সবই চলছিল। টুকটুক করে ওনারা সব কিছুই গুছিয়ে নিয়েছিলেন, কারণ ওই যে দোকানটা ওনারা খুলেছিলেন মার্কেটে, সে দোকানটা তখনও মানে খুব ফ্লারিশ করেনি। এখন অনেক ফ্লারিশ করে গেছে, কিন্তু যে সময় ওনাদের সাথে ঘটনাটা ঘটেছিল সেই সময় অতটা ফ্লারিশ করেনি দোকানটা। ছোট্টখাট্টোভাবে বেশ মোটামুটি তবু ওদের ভালোই শুরু হয়েছিল, ব্যবসাটা ভালোই এগোচ্ছিল। একদিন ওনারা দোকানে গেছেন, যথারীতি যেরকম কাজ করার দোকান সামলানো সেরকমই সামলাচ্ছিলেন। সেই সময় বৌদির ফোনে একটা ফোন আসে, তার বাপের বাড়ির দিক থেকে একটা ফোন আসে। সেখানে জানানো হয় বৌদির কোনো এক আত্মীয় মারা গেছেন, তাকে দাহ করার জন্য শ্মশানে যেতে হবে। তাই জন্য ওনারা কি করলেন, চটপট দোকানটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দাদার মাকে ফোন করে জানিয়ে দিলেন যে ওনারা এখন ফিরতে পারবেন না, ওনাদের ফিরতে দেরি হবে, আর ওনারা দুজনেই শ্মশানে যাবেন, আর যিনি মারা গেছেন তার ওখানে যাবেন। যত দরকারি বা কোনো রকম কারোর সাথে কথাবার্তা সব কিছু বলে রাতের দিকে ওনারা বাড়ি ফিরবেন। যতক্ষণ লাগে আর কি সব কাজ মিটিয়ে ওনারা আসবেন। তাতে দাদার মা রাজি হয়ে গেলেন। বাচ্চাটি ঠাকুমার কাছে থাকতে কোনো রকমই দ্বিধাবোধ করে না। ওইটুকু বাচ্চা থাকতে থাকতে তার হ্যাবিট হয়ে গেছে, সেজন্য সেও কান্নাকাটি করে না, তাই জন্য কোনো অসুবিধাই নেই। তারপর দাদা বৌদি যিনি মারা গেছেন তার বাড়িতে চলে গেলেন, আর দুজনেই সেখানে যথাসম্ভব সাপোর্ট দেওয়ার দরকার সাপোর্ট দিলেন, ওখানে যতক্ষণ থাকার দরকার থাকলেন। শ্মশানেও গেলেন। শ্মশানে যেতে যেতে ওনাদের সন্ধে হয়ে গিয়েছিল। সমস্ত কাজকর্ম মিটিয়ে ডেথ সার্টিফিকেট পাবার পর আরও কিছুক্ষণ ওখানে থাকা, তারপরে শ্মশানে নিয়ে যেতে যেতে সন্ধে হয়ে গেছিল। এবার শ্মশানে যতক্ষণ ছিলেন তখন ওই দাদা শ্মশানের মধ্যেই একটা জায়গা থেকে একটা রূপোর কয়েন খুঁজে পান। ওই কয়েনটা দেখে দাদার খুবই ভালো লাগে, নিচে পড়েছিল সেই জিনিসটা, মানে আবর্জনার পাশেই পড়েছিল। ভাবলো এত দামি একটা কয়েন এখানে এইভাবে পড়ে রয়েছে, এটা কেউ নিচ্ছে না। ওখানেই কাউকে একটা জিজ্ঞেস করেছিল, যাদেরকে জিজ্ঞেস করা যায় এটা আপনাদের কিনা, বা ওখানের যে গার্ড ছিল তাকেও জিজ্ঞেস করেছিল, কেউ কিছু বলতে পারেনি। তারপর ওই দাদা ওই কয়েনটা
নিজেই নিয়ে নেয় যে ঠিক আছে এটা আমি আমার ঠাকুরের কাছে রাখবো। মানে এত সুন্দর একটা কয়েন, আমার মনে হয় রূপোর কয়েন যেরকম লক্ষ্মী গণেশ আঁকা হয় ওরকম হয়তো ছিল, আমি জানি না। তো ওরকম একটি কয়েন পেয়ে উনি ভাবলেন যে ঠাকুরের কাছে রাখবো, এটা নিয়ে যাই বাড়িতে। তো উনি পকেটে নিয়ে নিলেন ওই কয়েনটা। তারপর যথারীতি শ্মশানের কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টা, 11:30 বেজে গিয়েছিল। ততক্ষণে ওনাদের মেয়ে ঘুমিয়ে পড়েছিল ঠাকুমার কাছে, কোনো রকম কান্নাকাটি করেনি। রাতে একটু হয়তো খাওয়ার সময় কাঁদছিল, ব্যাস তারপরে ঘুমিয়ে পড়েছে। তাই জন্য আসার পর ওনারা বললেন যে আজকে তোমার কাছেই যখন শুয়ে পড়েছে, মানে ঠাকুমার কাছে যে শুয়ে পড়েছিল, তোমার কাছেই যখন শুয়ে পড়েছে তাহলে আজকে তোমার কাছেই থাক, এখন যদি ওঠাতে চাই তাহলে ও উঠে যাবে, আমরা দুজনে আজকে শুয়ে পড়ছি, ওকে আর ডাকতে হবে না। তো ওনাদের মাও রাজি হয়ে গেলেন। এইভাবে ওনারা তাই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সেদিন শুয়ে পড়লেন, ওনাদের মেয়ে ঠাকুমার কাছে ছিল। আমার বন্ধুটি আমাকে যেরকমভাবে বর্ণনা দিয়েছে আমি তোমাদের কিন্তু সেইভাবেই বর্ণনা দিচ্ছি। ও যেইভাবে ঘরের স্ট্রাকচারটা আমাকে বলেছে আমি সেইভাবে একটু তোমাদেরকে বলে নিই। ওই দাদাদের গেটটা ছিল রাস্তার পাশেই, ওই গেট দিয়ে ঢুকেই সিঁড়ি ঘর ছিল, আর একটা সিঁড়ি ছিল যেটা দিয়ে ছাদের উপরে উঠে যাওয়া যায়। ছাদের উপরে কোনো ঘর ছিল না, কিছু ফুলের গাছ টব এগুলো লাগানো ছিল। আর আমি সেই উপরে যাচ্ছি না, নিচের তলার কথাটাই বলছি। ওই গেট দিয়ে ঢুকে সিঁড়িঘর, সিঁড়িঘরটা পেরিয়েই সামনে একটা ছোট বারান্দা মতন, সেটা খোলা বারান্দা নয়, মানে একটা প্যাসেজ। সেই প্যাসেজের পাশেই ওদের রান্নাঘর, আর তার ভেতর দিকে ওদের বেডরুম। এইটুকুনি বসবাস করার জায়গা নিচে। আর ওপরে ওদের ভবিষ্যতে ঘর করার প্ল্যান ছিল, সেই স্ট্রাকচার পুরো রেডি ছিল, কিন্তু ওপরে কোনো ঘর ছিল না, আর নিচে এইটুকুনি পোর্শন ছিল। তারপর ওই দাদা বৌদি শ্মশান থেকে আসলে যেরকমভাবে ফ্রেশ হওয়ার দরকার সেইভাবে ফ্রেশ হলেন। এবার ফ্রেশ হওয়ার সময় দাদা পকেটে যে কয়েনটা রেখেছিলেন ওই কয়েনটা দেখতে পেলেন। ওনার মনে পড়লো যে হ্যাঁ এই কয়েনটা তো আমি শ্মশান থেকে নিয়ে এসেছিলাম। তো উনি ওনার বউকে দেখালেন যে এই কয়েনটা দেখো আমি ওখান থেকে পেয়েছি, কেউ মনে হয় ভুল করে ওখানে ফেলে গেছে, বা কারোর প্যান্টের পকেট বা শার্টের পকেট থেকে পড়ে গেছে। তো ওনার বউ তখন বলেছে এটা তুমি আনলে কেন, ওখানে পেয়েছে ওখানেই রেখে দিয়ে আসতে পারতে, বা কোনো মন্দিরে দিয়ে দিতে পারতে। দাদা বলেছে না, জিনিসটা এত সুন্দর আর এত ভালো কয়েন, মানে পাতলা না, কয়েনটা বেশ মোটা, তো এত ভালো কয়েন আমি ওরকমভাবে রেখে আসিনি। আর ঠাকুরের ছবি, তো আমি ভাবলাম আমাদের ঘরের ঠাকুরের সামনেই রাখবো, এটা নিশ্চয়ই আমার পাওয়ার কথা ছিল, তাই জন্য আমি পেলাম। দাদা আবার অন্যভাবে ভেবেছে। তো বৌদি আর কোনো রকম কথা বলেনি, বলেছে ঠিক আছে তাহলে রেখে দাও। তো সেদিন রাত্রে ওনারা আর ঠাকুরের সামনে রাখিনি, পরের দিন ভেবেছেন যে স্নান করে সিংহাসনে কয়েনটা রেখে দেবেন। সেদিন রাত্রের মতো ওনারা সামনে যে টেবিল ছিল বা টুল ছিল তার ওপরেই কয়েনটা রেখে দিয়েছিলেন। রেখে দিয়ে দুজনে যেরকম শোয়ার সেরকম শুয়ে পড়েছিলেন। মাঝরাতে ঘটনাটা ঘটেছে, মানে জাস্ট স্টার্ট হয়েছে আর কি। ওনারা যখন ঘুমোচ্ছিলেন মাঝরাতে, সেই সময় বৌদি ঘুমাচ্ছিল, বৌদি কিছুই শুনতে পাননি। দাদা হঠাৎ, দাদার ঘুম ভেঙে যায়, উনি ভীষণ তীব্রভাবে কারোর নিঃশ্বাসের শব্দ পান। মানে ফোঁস ফোঁস করে যেরকম নিঃশ্বাস নেয় মানুষ রেগে গেলে, সেই রকমভাবে অ্যাগ্রেসিভভাবে কারোর নিঃশ্বাসের শব্দ পান। মাঝরাতে ওনার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, স্বাভাবিক এইরকম নিঃশ্বাসের শব্দ পাচ্ছে, একটু উনি ঘাবড়েই গেছেন। উনি বৌদিকে ডেকেছেন যে ওঠো, দেখো কীরকম ধরনের একটা শব্দ হচ্ছে, তুমি কিছু শুনতে পাচ্ছ? তো বৌদি তো ঘুম চোখ উঠেছে, বলছে কী বলছো, আমি কিছু বুঝতে পারছি না। বৌদি বেসিক্যালি কিছু শুনতেই পাননি। তো দাদা তো শুনতে পাচ্ছেন, আর দাদার মনে হচ্ছে যে একদম ওনার পাশেই কেউ রয়েছেন, যে অ্যাগ্রেসিভলি ওরকম নিঃশ্বাস দাদার ঘাড়ের কাছে ফেলছেন। এবার দাদা বলছে তুমি শুনতে পাচ্ছ না একটা প্রচণ্ড নিঃশ্বাসের শব্দ? বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি ঘুমিয়ে পড়ো, এত রাতে ভুলভাল ভেবো না, শ্মশানে গেছিলে, ভুলভাল কিছু ভেবো না, ঠাকুরের নাম নাও, ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়ো, ওসব কিছু হবে না। তো দাদাও তখন একটু লাইট ফাইট জ্বালালো, রাত্রে একটু জল খেলো, ঠাকুরের নাম নিল। তারপরে আর সেরকম কিছু, মানে ওই শব্দটা আস্তে 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 কমে গেছে। তারপর দাদা ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন খুব সকালেই দাদার মা দাদাদেরকে ডাকেন, মানে অত সকালে জেনারেলি ওনারা ওঠেন না, অনেক সকালেই ডাকেন। ওনারা যেহেতু দোকান করেন সেই জন্য একটু বেশিক্ষণ ওনারা ঘুমান, তাছাড়া তার আগের দিন শ্মশানে গেছিলেন, একটু রাত হয়েছে ফিরতে, তাই জন্য। কিন্তু অত সকালে মা বেশ 4:30 5টা নাগাদ ডাকেন যে তাড়াতাড়ি ওঠ, মেয়ের জ্বর এসছে। তো
তো ওনারা তড়িঘড়ি করে গেলেন মায়ের ঘরেই যেহেতু ওনাদের মেয়ে শুয়েছিলেন, গিয়ে দেখলেন যে মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। বাচ্চাদের প্রচণ্ডই জ্বর আর কি, বাচ্চাদের একটু কিছু অসুবিধা হলেই বাবা মারা প্রচণ্ড উৎকণ্ঠিত হয়ে পড়েন, আমরা জানি। সেখানে জ্বরে পুড়ে যাচ্ছে গা লিটারেলি, সেটা দেখে তো দুজনেই মারাত্মক ভয় পেয়ে গেলেন। ওনারা বললেন কখন থেকে এরকম জ্বর এসছে? মা বললেন যে রাতে তো ঘুম পাড়িয়ে দিলাম, আর তখন তো ঠিকই ছিল, সারা রাত সেইভাবে কোনো আওয়াজও করেনি, কান্নাকাটিও করেনি, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, সেরকম বুঝিনি। ভোরের দিকে আমি যখন ওয়াশরুমে গেছিলাম তখন আমার মনে হলো যেন ও কোঁকাচ্ছে, শুয়ে শুয়ে ঘুমিয়ে ও কোঁকাচ্ছে। তখন ওর গায়ে হাত দিয়ে আমি দেখলাম গা প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, জলপট্টি দিলাম, কিন্তু কিছুতেই এরম জ্বর নামছে না। তাই জন্য বাধ্য হই তোদেরকে এত ভোরবেলায় আমি ডাকছি। তারপর মেয়েকে ওনারা নিজেদের ঘরে নিয়ে গেলেন। আর সেদিন বৌদি দোকানে যাননি, দাদা একাই গেছিলেন দোকানটা সামলাতে। বৌদিও যান, দুজনে মিলেই একসাথে দোকানটা সামলান, কিন্তু যেহেতু মেয়ের জ্বর সেই জন্য বৌদি থেকে গেলেন আর দাদা একাই দোকানটায় গিয়েছিলেন। যে ডক্টর বাচ্চাটিকে দেখেন সেই ডক্টর বিকেলবেলায় বসেন, তাই জন্য ওনারা সকালবেলা দেখাতেও পারেননি। সকালবেলা সারাদিন ওনারা জলপট্টি দিয়েছেন, যা যা খাওয়ানোর দরকার সেসব খাইয়েছেন, কিন্তু মেয়ে চোখ খুলছে না। বাচ্চাটি ওরকমভাবেই শুয়ে রয়েছে চোখ বন্ধ করে, আর গায়ে প্রচণ্ড তাপ, সেজন্য ওনারা বারবার জলপট্টি দিচ্ছিলেন। আর ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলেন বিকেলে দেখানোর জন্য। সেদিন সকালে আবার এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, আকাশটা মেঘলাই ছিল সারাদিন। তো মেয়েকে নিয়ে ওই বৌদি দুপুরবেলা বিছানায় শুয়েছিলেন। মেয়ে তো ঘুমোচ্ছে অঘরে, ওরকম গায়ে জ্বর, আর শাশুড়ি আলাদা ঘরেই ছিল, আলাদা পোর্শানে। যখন উনি মেয়ের মাথায় হাত বুলাচ্ছিলেন আর নানান রকম কথা ভাবছিলেন যে ওনার এক আত্মীয় গতকাল রাতে মারা গেছেন, তার সাথে কত স্মৃতি, তার উপর বাড়িতে এসে মেয়ের এরকম জ্বর, মানে ওনাদের পরিস্থিতিটাও ঠিক নেই, উনি সেই সবই চিন্তা করছিলেন। এরকম চিন্তা করতে করতে হঠাৎ উনি দেখলেন যে সিঁড়ি ঘরের সামনে একটা ছায়া দেখা যাচ্ছে। মানে ওনাদের যে বেডরুম, সেই বেডরুম থেকে সিঁড়ি ঘরটা কোনাকুনিভাবে দেখা যায়। তো বেডরুমে শুয়ে খাটের একদম সাইডে শুলে সেখান থেকে সিঁড়িঘরটা দেখা যায়, আবার সিঁড়িঘর থেকেও খাটের সাইডটুকু দেখা যায়। তো সেরকমই উনি সাইডেই শুয়েছিলেন, মেয়ে মাঝখানে শুয়েছিল। উনি সাইড থেকে দেখতে পাচ্ছেন শুয়ে শুয়ে যে সিঁড়ির সামনে কোনো একটা ছায়া, মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে, আর এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যেন ওখানে দাঁড়িয়ে এই ঘরের ভেতরটা লক্ষ্য করছে, মানে ওই জায়গাটায় ঠায় দাঁড়িয়ে আছে। মানে আমি এই ঘটনাটা আপনাদেরকে বলছি আর আমারই গায়ে কাটা দিচ্ছে এরকম একটা সিচুয়েশন, কারণ আমি এটা যখন রেকর্ড করছি এখন রাত 1:30 বাজে, তাই জন্য ওই ভয়টা আমার মধ্যেও কাজ করছে। যথারীতি ওই বৌদিরও দেখে গাটা সামান্য একটু ভার হয়ে গেছে, একটু কেমন ওনার একটু ভয়ও লেগেছে, কারণ শাশুড়িও ওনার পোর্শনে নেই, উনি ওনার পোর্শনে একা, মেয়েও ওরকমভাবে জ্বরে পড়ে রয়েছে, তাই ওনার একটু ভয়ই লেগেছে। উনি ডাক দিয়েছে 2-3 বার, বলেছে যে কে ওখানে, কে দাঁড়িয়ে আছেন, কেউ আসবেন, ভেতরে কেউ আসবেন, কে, এরকম 2-3 বার বলেছে, কোনো সাড়া নেই। এবার 2-3 বার বলার পর ওই ছায়াটা হঠাৎ জাস্ট মিলিয়ে গেল। মানে বৌদি বলছেন যে ওনার জাস্ট মনে হয়েছে যে ওটা ছিল এই নেই, মানে হঠাৎ এতক্ষণ দেখছিলেন যে উনি ওটা দাঁড়িয়ে আছে আর এই ঘরের দিকে তাকিয়ে আছে এমনভাবে মনে হচ্ছে, আর হঠাৎ জাস্ট কিছু নেই, ভ্যানিশ। উনি তখন সাহস করে মেয়েকে ওখানে রেখে উঠলেন বিছানা থেকে উঠে আস্তে আস্তে সামনের ওই প্যাসেজটা পেরিয়ে সিঁড়িঘরের সামনে এলেন। উনি ভাবলেন যে কোনো চোর টোর ঢুকতে পারে, কিন্তু দরজাও বাইরে থেকে লাগানো, মানে বাইরের গেটটা লাগানো আছে। তো উনি আস্তে আস্তে আসলেন, পা টিপে মেয়ে যদি উঠে যায় বা মেয়ে যদি টের পায় যে মা উঠে গেছে, তাতে যদি আরও কান্নাকাটি শুরু করে, তাই জন্য উনি এসে দেখলেন যে কেউ এসছে নাকি। সিঁড়ি দিয়ে একবার ওপরে উঠলেন, ওপরে উঠে ছাদে দেখলেন যে কেউ লুকিয়ে আছে নাকি। সব জায়গা ভালো করে দেখে তারপর দেখলেন যে না, কেউ কোথাও নেই, কিছু নেই। তখন উনি ভাবলেন যে বাইরে বৃষ্টি হয়েছে সারাদিনই এরকম মেঘলা, তো মনে হয় কোনো পর্দা, এই পাশে যে পর্দা ছিল সেই পর্দাটা আমি ওরকমভাবে দেখেছি, মনের ভুল হতে পারে, কোনো ছায়া, মেঘলা ওয়েদার আছে, রোদ নেই, তাই একটু অন্ধকারই রয়েছে ঘরদোর। তো কোনোভাবে
মনের ভুল হয়েছে। তো সেই ভেবে উনি বিশেষ পাত্তা দিলেন না। তারপরে এসে মেয়ের পাশে আবার শুয়ে পড়লেন। সন্ধেবেলা ওনার হাজব্যান্ড এলেন, মানে দাদা এলেন দোকানপাট সামলিয়ে। তো দাদার মনটা একদমই ভালো ছিল না, মানে মুখ দেখেই বোঝা যাচ্ছিল মুড অফ। তখন বৌদি জিজ্ঞেস করলেন, কেন আজকে দোকানে কি কিছু হয়েছে? তোমার মুখটা দেখে এরকম লাগছে কেন? দোকানপত্র ভালো চলেছে তো? ব্যবসা ভালো চলেছে তো? তখন দাদা আসল কথাটা বললেন, মানে প্রথমে ঢুকেই বলেননি। সেদিন একটা বাজে ঘটনা ঘটেছে দোকানে। ওনার সাথে অন্য একটি লোকের ঝামেলা লেগে যায়। পাশাপাশি 2-3টে দোকান, সেই দোকানে কোনো এক কারণে ঝামেলা লেগে যায়। তার ফলে দোকানের কিছু ক্ষতি হয়, জিনিসপত্র পড়ে যায় বা এরকম কিছু ক্ষতি হয়। ঝামেলার মধ্যে মারপিটও আমার মনে হয় হয়েছিল, সেই জন্য কিছু দোকানের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। তার ফলে দাদা ডিসাইড করেছে যে দোকানটা 2-3 দিন বন্ধ রাখবে, খুলবে না এখন, কারণ এরকম এত বড় একটা ঝামেলা হয়েছে, দোকানের জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে। তাই আবার সব সামলে 2-3 দিন পর, আর তাছাড়া মেয়েটারও জ্বর, সেজন্য সব কিছু ঠিক হলে আবার দোকান খুলবেন। এতে করে বৌদির অবস্থাটা আরও খারাপ হয়ে গেল, কারণ এরকমভাবে দুপুরবেলা উনি দেখেছেন এরকম একটা, সেটাও মন থেকে পুরোপুরি বার করতে পারছেন না যে সত্যিই মনের ভুল, আবার তার উপর দাদার দোকানে এরকম হয়েছে। আর সন্ধেবেলায় যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন ওনারা, সেখানে তারপর গেলেন, মেয়েকে দেখালেন, ডক্টর ওষুধ দিল, বলল যে এরকম জ্বর বাচ্চাদের প্রায়ই আসে, আর বাচ্চাদের জ্বর একটুখানি বেশি চড়ে যায়। বড়দের যেরকম অত তাড়াতাড়ি অত বাড়ে না টেম্পারেচার, বাচ্চাদের একটু বেশি তাড়াতাড়ি বেড়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন রেস্টে থাকবে বাচ্চাটি, ওষুধপত্র দিয়েছে, সব দিয়ে ঠিক হয়ে যাবে। কারণ ওনারা নিশ্চিন্ত মনে আবার বাড়ি ফিরে এলেন। রাত্রে বাচ্চাটির ঠাকুমা যে, তার সাথেও দাদা কথা বললেন, মানে দাদার মার সাথেও কথা বললেন। উনিও সাজেশান দিলেন যে এখন কয়েকদিন দোকানটা বন্ধ রাখাই ভালো। বাচ্চাটির জ্বরও যখন ছেড়ে যাবে তখন ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে গিয়ে দোকানে সব কিছু ঠিকঠাক করে নেবেন। তো এখন কয়েকদিন দোকানটা বন্ধ রাখাই ভালো। এইবার সেদিন রাত্রে বাচ্চাটিকে ওষুধ খাইয়ে ওনারা একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেন। দুজনেরই মন ভালো ছিল না। এবার যেহেতু মেয়ের জ্বর, সেই জন্য দাদা বারবার একটু পরপর উঠে যাচ্ছিলেন, মানে ঘুম ভেঙে যাচ্ছিল ওনার, মেয়ের চিন্তায় ঘুম ভেঙে যাচ্ছিল। তারপর উনি দেখছিলেন যে মেয়ে ঠিকঠাক শুয়ে আছে কিনা। তো এরকমভাবে 3বার একটা ঘটনা ঘটেছে। সেটা হলো, যখনই উনি চোখ খুলে মেয়েকে দেখছিলেন যে মেয়েকে যে বালিশে শুয়ে দেওয়া হয়েছে তার থেকে মেয়ে 3-4 হাত নিচে নেমে গেছে। মানে ওনাদের দুজনের মাথা যেখানটায় রয়েছে সেখানেই তো মেয়ের মাথাটা থাকার কথা বালিশে, সেখানে নেই, তার থেকে 3-4 হাত নিচে নেমে গেছে। বাচ্চাটি তো ছোট, একদম মানে পায়ের কাছে গিয়ে মেয়েটা শুয়ে রয়েছে, মানে গড়িয়ে গড়িয়ে নিচে নিজে নিজে নেমে গেছে, এরকম হতে পারে। তো দাদা প্রথমবার বালিশে শুয়ে দিয়েছে, আবার তার 1-2 ঘন্টা বাদে আবার ওনার ঘুম ভেঙেছে, আবার দেখছে ওরকমভাবে পায়ের কাছে বাচ্চাটি শুয়ে রয়েছে, আবার শুয়ে দিয়েছে। 3 নম্বর বার আবার দেখছে এরকম পায়ের কাছে শুয়ে রয়েছে। তখন দাদার একটু ভয় ভয় লাগতে শুরু করেছে যে কালকেও আমার কীরকম একটা সারা রাত ধরে মনে হচ্ছিল একটা শব্দ কানের কাছে হচ্ছে, আজকে এরকম বারবার আমি ওকে শুয়ে দিচ্ছি, আর ওর জ্বর, ও এখন অত ছটফটেও নেই যে রাত্রিবেলা এরকম করবে, ও অকাতরে ঘুমোচ্ছে, ও কি করে এরকমভাবে এতটা নিচে চলে যাবে। তো সেটা ভেবে উনি বৌদিকে ডাকলেন, ডেকে ঘটনাটা বললেন যে বারবার এরকম হচ্ছে আর বারবার উনি মেয়েকে শুয়ে দিচ্ছেন। তখন বৌদিও নিজের যে কনফিউশনটা এতক্ষণ মনের মধ্যে ছিল, যে ওই ছায়াটিকে দুপুরবেলা দেখেছিলেন, সেই ঘটনাটা দাদার সাথে শেয়ার করলেন। এবার দাদার সাথে শেয়ার করার পর দাদা সেটিকে অত আমল দেননি, কারণ বললেন যে মেঘলা দিন, তুমি হয়তো অন্য কিছু দেখেছো, এরকম ছায়া হঠাৎ করে কেন দেখবে, কিন্তু কালকে রাত্রে আমি যেরকম একটা শব্দ শুনেছি তুমি আবার সেটা শুনতে পাওনি, তো এখন আবার এরকম কিছু কি মানে আছে, এরকম কি কিছু কারোর উপস্থিতি তুমি টের পাচ্ছ? তো বৌদি বলছে, না সেই রকম কিছু তো, মানে ওদের অত দূরের চিন্তাভাবনা তখনও মাথায় আসেনি। ওরা মানে ভয় ভয় ওদের লাগছিল, কিন্তু অত ট্রিমেন্ডাস কিছু ওরা ভাবতে পারেনি। ওরা তাই এইটুকু আলোচনা করে আবার দুজনে শুয়ে পড়েছে। তারপর আর সারা রাত কিছু হয়নি। পরের দিন সকালে দাদা দোকানে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য, সংসারের কিছু জিনিসপত্র কেনার জন্য। সেই মুহূর্তে বৌদি একাই বাড়িতে ছিলেন, আর তিনি ভাবলেন যে ময়লা জামা কাপড়গুলো আজকে কেচে রাখা যাক, তো 2-3 দিন পর আবার
কারণ এরপরে যখন দোকান আবার খুলে যাবে তখন তো জামা কাপড় এইসব সংসারের কাজ কিছুই করা হবে না। তাই জন্য উনি মেয়েকে শুইয়ে রেখেই জামা কাপড় কাচতে গেলেন। তারপরে সেগুলো ছাদে মেলার জন্য ছাদে উঠেও ছিলেন। ছাদে জামা কাপড়গুলো মেলে যখন উনি নিচে আসলেন, মেয়ের ঘরে মানে যে বেডরুম, সেই বেডরুমে যখন ঢুকলেন তখন উনি যা দেখলেন, দেখে ওনার মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। উনি দেখলেন যে ওনার মেয়ে যে শুয়েছিল, মেয়ের উপরে একটা ছায়া, মানে কোনো ছায়া যদি কারোর ওপরে পড়ে সেটা যেরকম লাগবে দেখতে, মনে হচ্ছিল যেন কোনো একটা ছায়া শরীর, সেটা কোনো একটা মানুষের অবয়ব, সেরকম একটা ছায়া ওনার মেয়ে যে শুয়ে রয়েছে তার উপরে ঝুঁকে রয়েছে। তো ওটা দেখে মানে মারাত্মক চিৎকার করে উঠেছিলেন উনি। আর ওনার চিৎকারটা ওনার শাশুড়িও শুনতে পেয়েছিলেন। তিনিও দৌড়ে এখানে আসলেন। তিনি এসে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তুমি এত চিৎকার করছো কেন? তখন উনি থরথর করে কাঁপতে কাঁপতে বললেন যে মা, ঘরে গিয়ে দেখো কি। তখন যখন ওনার শাশুড়ি ঘরে গেলেন, উনি কিছুই দেখতে পেলেন না। দেখলেন যে মেয়ে শুয়ে রয়েছে, যেরকম জ্বর গায়ে ছিল সেরকমভাবেই শুয়ে রয়েছে, কোনো ডিফারেন্স কিছু নেই। তখন উনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ভয়ে ভয়ে ওই বৌদি যখন আবার ঘরে ঢুকলেন তখন উনি আবার কিছু দেখতে পেলেন না। একটু আগেই উনি যে দৃশ্যটা দেখলেন যে ওনার মেয়ের উপর কেউ একটা ঝুঁকে ছিল, সেটা ওনার শাশুড়ি যখন ওখানে উপস্থিত তখন কিন্তু উনি সেটি আর দেখতে পেলেন না। তখন মানে ওনার মনে হলো যে একটু আগে কি আমি এতটাই ভুল দেখলাম, দৃষ্টিভ্রমের মতো মনে হলো ওনার হাজব্যান্ড একটু পরে চলে আসলেন। এবার হাজব্যান্ডকে উনি শাশুড়ির সামনে কিছু বলেননি, কিন্তু শাশুড়ি চলে যাওয়ার পর হাজব্যান্ডকে সমস্ত ঘটনাই বললেন। তখন ওনারা দুজনেই একটু চিন্তায় পড়লেন যে সেদিন শ্মশান থেকে আসার পর যা যা হয়েছে, তারপর থেকে সমস্ত কিছু দুজনের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলেন, মানে ডিসকাস করলেন যে পরপর শ্মশান থেকে আসার পরপর যা হয়েছে সবই মনে হচ্ছে যেন কারোর একটা উপস্থিতি রয়েছে ঘরের মধ্যে। সেজন্য খুব ভয়ানক কিছু না হলেও এটা খুব সুবিধাজনকও নয়, মানে দৃশ্যমান সে নয়, কিন্তু তবুও ভয়ের ব্যাপার। মেয়ের জ্বরটাও থামছে না, ওষুধেও কোনো কাজ হচ্ছে না। এই রকম অবস্থায় ওনারা ঠিক করলেন যে কিভাবে এটা ঠিক করা যায়। মানে শ্মশানে যার জন্য গেছিলেন, যে আত্মীয়ার জন্য গেছিলেন, তিনি বৌদির বাড়ির কেউ হন। এবার তার সাথে এমন কিছু অ্যাটাচমেন্টও বৌদির ছিল না, মানে জাস্ট আত্মীয়। তো সেইখানে সেরকম হওয়ার কিছু নেই। তো ওনারা ভাবছেন যে কি হয়েছিল, কি শ্মশান থেকে কি কিছু মানে কোনো রকম প্রবলেমে পড়েছিলাম বা কিছু, এরকম ভাবতে ভাবতে হঠাৎ দাদার মনে পড়েছে যে ওই যে রূপোর কয়েনটা শ্মশান থেকে উনি কুড়িয়ে এনেছিলেন, ওটা রয়েছে টেবিলে। ওটা তারপর আর ঠাকুরের সিংহাসনে রাখার কথা ওনারা ভুলে গিয়েছিলেন, কারণ মেয়ের জ্বর এত কিছু সব তালে গেলে ওনারা ভুলে গেছিলেন। আর ওটা টেবিলের মধ্যে ওরকমভাবে রয়েছে। বৌদি তখন দাদাকে বললেন যে আমি তোমাকে বারণ করেছিলাম যে এইসব জিনিস ঘরে না রাখতে, তুমি তাও জোর করে এগুলো আনলে। তো এই জিনিসগুলো শ্মশান থেকে এনেছে, এটা কার ছিল, কী উদ্দেশ্যে সে ওখানে ফেলে গেছিলো সেটা তো আমরা কিছুই জানি না। এই জিনিসটার থেকে কিছু হচ্ছে না তো। মানে ওনারা খুবই আধুনিক মনস্ক, তা সত্ত্বেও ওনারা এই ধরনের কথা ভাবতে বাধ্য হচ্ছেন, যেহেতু মেয়ের এতটা শরীর খারাপ, তাছাড়া দুজনেই কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেছেন। তাই ওনারা ভাবলেন যে ওই কয়েনটা নিয়ে ওনাদের যে চেনাশোনা পুরোহিত আছে, সেই পুরোহিতকে ওনারা ব্যাপারটা বলবেন আর ওটা দেখাবেন। এই জন্য ওনারা ফোন করে যে ওনাদের বাড়িতে যখনই যা পুজো আর্চা হয়, যে পুরোহিত করেন সেই পুরোহিতকে ডাকলেন। সেই পুরোহিত বললেন যে হ্যাঁ, যখন উনি ফাঁকা পাবেন উনি তখন আসবেন। পুরোহিত আসার পর ওই দাদা বৌদি পুরোহিতের সাথে সমস্ত কিছু ডিসকাস করলেন, সমস্ত কিছু জানালেন যে কি হয়েছে ওনাদের শ্মশানে, তারপরে বাড়ি আসার পর থেকে কি হয়েছে। পুরোহিত যা বললেন, দেখো আমার এই ব্যাপারে কিছু করার নেই, কারণ আমি তো ওই ধরনের তান্ত্রিক বা অতিলৌকিক কিছু ক্রিয়া হয়ে থাকলে তার এগেনস্টে আমার করার কোনো ক্ষমতা নেই। আমি নিত্য পুজো করি। তাই আমি একটা কথা বলতে পারি, মানে এটা সাধারণ জ্ঞান থেকেই বলা, যে শ্মশান থেকে কোনো জিনিস কুড়িয়ে বাড়িতে নিয়ে আসাটা ঠিক নয়। ওখানে কি ধরনের মানুষ যায়, তারা কি করে, তা মৃত ব্যক্তিদের মধ্যে কি ধরনের এনার্জি ছিল, ওই সব বাড়ির মধ্যে আবার নিয়ে আসা এমনিতেই এটা একটা নেগেটিভ জিনিস। তাই জন্য এটা আনা তোমাদের ঠিক হয়নি। তখন ওনারা জিজ্ঞেস করলেন যে এখন তাহলে কি করবে, এটা তাহলে আমরা ফেলে দিই বাইরে কোথাও? তখন বলল হ্যাঁ, ওরকমভাবে ফেলে দিলে হবে না, তোমরা যখন একবার নিয়ে এসেছো তখন এটার সাথে জুড়ে যদি কোনো
খারাপ জিনিস ঘরে ঢুকে থাকে, তাহলে এটা এরকমভাবে বাইরে ফেললেই যে তোমরা সেই ব্যাপার থেকে মুক্তি পাবে তা নয়। এটা কিছু নিয়ম কানুন করে তারপরেই তোমরা এই ব্যাপারটা থেকে মুক্তি পাবে যদি কিছু হয়ে থাকে। দাদারা তখন জিজ্ঞেস করলেন যে কি করতে হবে, তার জন্য যা যা করার দরকার আমরা সবই করবো, কারণ আমাদের এই ছোট্ট মেয়ে, ওর এরকম শরীর খারাপ, আমরা চোখে দেখতে পারছি না, তার মধ্যে দোকানের এরকম অবস্থা, যা করতে হয় আমরা করব। তখন পুরোহিত বললেন যে আমার তো এখানে কিছু করার নেই, আমি এই ব্যাপারে বিশেষ কোনো জ্ঞান দিতেই চাই না, আমি বড় মার কাছ থেকে অনেক উপকার পেয়েছি, আর বড় মাকে ডেকে মনের শান্তিও পাওয়া যায়। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো বড় মার কথা, অনেকে কি সকলেই জানো বড় মার কথা। তো উনি বললেন যে তোমরা একবার ওই মন্দিরে গিয়ে দেখো, যে যদি ওখান থেকে কোনো উপকার পাও সমস্ত ঘটনা ওখানকার পুরোহিতকে জানাবে, যদি উনি কোনো বিধান দেন তাহলে সেই মতো তোমরা কাজ করো, কারণ হুট করে আমি কিছু বলবো তাতে হিতে বিপরীত হতে পারে। এই বলে পুরোহিত চলে গেলেন। সেদিনকার মতন কোনো সুরাহা হলো না ব্যাপারটার। তবু পুরোহিত বাড়ি যাবার সময় ওনাদেরকে বলেছিলেন যে ঠাকুর ঘর থেকে কিছু ফুল নিয়ে এসে মাথায় বালিশের কাছে রেখে শুতে, মানে ভগবান তো আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন, তাই জন্য বলেছিলেন যে ঠাকুরের ফুল রাখলে খারাপ কিছু তো হবে না, রক্ষা যদি পাওয়া যায়, তাই এটা তোমরা করতে পারো, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। তাই ওনারা সেই কথা শুনে সেটাই করেছিলেন। রাত্রে শোয়ার আগে সেদিন মাথার কাছে কিছু ফুল রেখে ওনারা শুলেন। তো সেদিন রাত্রে ওই রকম কিছু হয়নি, মানে ওনারা কোনো ছায়া বা কোনো কিছু খাটের আশেপাশে দেখেননি, বা দাদা কোনো নিঃশ্বাসের শব্দ শোনেননি, কিন্তু সেদিন ছাদের ওপর থেকে কিছু আওয়াজ আসছিল। সারা রাত ধরে ওনারা ভাবছেন যে ছাদে কেউ হাঁটাহাঁটি করছে বা ধূপধাপ আওয়াজ করছে, এই ধরনের শব্দ। তো এরকম আওয়াজের জন্য ওনাদের ঘুমটা ঠিকমতো হচ্ছিল না, মানে সবসময় মনে হচ্ছিল কেউ ডিস্টার্ব করছে, আধো ঘুম, তারপরে আবার জেগে যাচ্ছিল, একে মেয়েটার শরীর খারাপ। তখন বৌদি দাদাকে বলেন যে যাও তুমি একবার ছাদে গিয়ে দেখো, আমি মেয়ের কাছে আছি, কোনো কিছু ওখানে, মানে ওনাদের মাথায় অন্য রকম কিছু আসেনি, কারণ পুরোহিত ওরকম বলে গেছে ঠাকুরের ফুল মাথার কাছে নিয়ে শুয়েছে, সেজন্য কোনো রকম কোনো বাজে চিন্তা আসেনি। ভেবেছে যে ছাদে কোনো কিছু, মানে কুকুর বিড়ালের উৎপাত হতে পারে, ঢুকে গেছে, বা কোনো চোরও হতে পারে। দাদা বৌদির কথা শুনে উঠলেন বিছানা থেকে, তারপর সিঁড়ি দিয়ে যথারীতি ওপরে গেলেন। ওপরে গিয়ে ছাদের একটা গেট ছিল, সেটা খুলে ছাদে ঢুকলেন। ছাদে গিয়ে উনি কিচ্ছু দেখতে পেলেন না, না কোনো জিনিস এদিক ওদিক পড়ে রয়েছে, না কেউ এসেছে, ফুলের টব যথারীতি সুন্দর করে সাজানো রয়েছে, ছাদে যেসব জিনিস যেদিকে রাখা ছিল সব কিছু সুন্দরভাবে রয়েছে, মানে মনেই হচ্ছে না যে এখানে কেউ এসেছে বা এখান থেকেই এতক্ষণ আওয়াজটা হচ্ছিল, সব চুপচাপ নিস্তব্ধ। এবার দাদার তখন গাটা শিরশির করে উঠেছে, মানে একটু ভয় লেগেছে, ভেবেছে তাহলে হয়তো পাশের বাড়ি থেকে আওয়াজ পেলাম নাকি ভুল শুনলাম। তাড়াতাড়ি করে আবার ঘুরে লক করে আবার ছাদের দরজাটা নিচে নেমে এসে শুয়ে পড়েছে, মানে আর কোনো কিছু না। বৌদি ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, মানে বৌদি আধো ঘুমেই বলেছিল যে যাও। এবার আসার পর তারপর আর সারা রাত কোনো রকম কোনো আওয়াজ হয়নি, নিশ্চিন্তে ওনারা ঘুমিয়েছিলেন। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলেন, তখন স্নান করার আগে দাদা আর কি বাথরুমে যখন যাচ্ছিলেন, তখন বৌদি ব্যাপারটা খেয়াল করেছে। বৌদি বলছে তোমার পিঠে এগুলো কিসের দাগ? তখন দাদা বলছে কোথায়? বলছে এতগুলো দাগ, এগুলো কিসের? তখন আয়নায় দাদা দেখলেন যে ওনার পিঠে নখের বড় বড় আঁচড়ের দাগ। দাদা তো দেখে পুরো অবাক হয়ে গেছে, কারণ পিঠে এতগুলো আঁচড়ের দাগ কখন হলো উনি বুঝতেও পারছেন না। কাল রাতে যদি হয়ে থাকে, কাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো জ্বালা যন্ত্রণা করেনি। এবার তখন দাদা ওগুলোকে টাচ করতে গেলেন, পিঠের দিকে হাত দিয়ে টাচ করতে গেলেন। যেই টাচ করতে যাচ্ছেন তখন প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে যখন থেকে উনি খেয়াল করলেন, বৌদি বলল যে পিঠে এরকম আঁচড়ের দাগ, আর দাদাও খেয়াল করলেন, তখন থেকে প্রচণ্ড ওনার জ্বালা যন্ত্রণা করতে শুরু করলো পিঠে, মানে মনে হচ্ছে দেখে যে প্রচণ্ড আক্রোশে কেউ মানে সারা পিঠে আঁচড় কেটেছে। তো এইটা দেখে তো দুজনেই ভয় পেয়ে গেলেন। তখন দাদা তো পুরো শিওর হলেন যে কাল রাত্রে উঠে যে উনি ছাদে গিয়েছিলেন তখনই কিছু একটা হয়েছে, যেটা মানে বর্ণনা করা যাচ্ছে না ভাষায়। তখনই কিছু একটা হয়েছে, উনি কিছু দেখতে পাননি ঠিকই, কিন্তু ওনার অগোচরে কিছু একটা হয়েছে যার জন্য ওনার পিঠে এরকম আঁচড়ের দাগ। তো প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে, সঙ্গে সঙ্গে ওনারা ওষুধ লাগালেন, যা যা ঘরে ছিল সব কিছু করলেন, ফার্স্ট এড নিলেন। তো ওনাদের সেদিনই বড়মার কাছে যাওয়ার কথা ছিল, সেজন্যই সকাল সকাল উনি স্নানে গেছিলেন। তারপরে চটপট ওনারা রেডি হলেন, রেডি হয়ে ওই কয়েনটা সাথে নিয়ে
মেয়েকেও নিলেন, কারণ ওনাদের একটা বিশ্বাস ছিল মেয়েকে যদি ওই মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয় তাহলে মেয়ের জ্বর হয়তো অনেকটা ঠিক হয়ে যাবে। দাদার মা বারণ করেছিলেন যে মেয়েকে আমার কাছে রেখে যা, কিন্তু ওনারা বললেন যে না, মেয়েকে যদি নিয়ে যাই তাহলে ওখানে মায়ের কাছে গেলে যদি মেয়ে ভালো হয়ে যায়, এই বিশ্বাস নিয়ে ওনারা মেয়েকেও সাথে নিয়ে ভালো মতন একদম চাপা টাপা দিয়ে মেয়েকে সাথে নিয়ে গেছিলেন। তো যখন বড়মার কাছে ওনারা যাচ্ছিলেন, বাড়ির সামনে থেকে একের পর এক ওনাদের কাছে এক একটা বাধা এসেছে। প্রথমত, ওনারা বাড়ি থেকে যে ট্রেনের স্টেশনে যাবেন সেখানে যাওয়ার জন্য যা যা গাড়ির দরকার সেগুলো ঠিকমতো পাচ্ছিলেন না। মানে অনেকক্ষণ ওনাদের ওয়েট করতে হচ্ছিল, কিন্তু ওনারা হাল ছাড়েনি যে বাড়ি ফিরে যাই, চলো এত বাধা হচ্ছে। ওনারা বাড়ি ফিরে যাননি, ওনারা ওয়েট করছিলেন। যেখানে গাড়ি পাচ্ছিলেন না সেখানে ওনারা হেঁটে চলে যাচ্ছিলেন। কষ্ট হচ্ছিল মেয়েকে নিয়ে হাঁটতে, কিন্তু ওনারা যাচ্ছিলেন হেঁটে, বাধা হচ্ছিল। তারপর যখন ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার সময় ট্রেন লেট, প্রথমত ট্রেন লেট, ট্রেন অনেক দেরি করে এসেছে। তারপরে যখন ট্রেনে উঠলেন, ট্রেনে তো বসার জায়গা তো পাননি, ওনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। এবার যতক্ষণ ওনারা দাঁড়িয়েছিলেন ততক্ষণ দাদা ফিল করেছেন যে ওনার মনে হচ্ছে পেছন থেকে কেউ ওনাকে ধাক্কা দিচ্ছে। মানে ভিড় ট্রেনে একরকম, মানে ভিড় বলেই যে ওনার এরকম মনে হচ্ছে সেটা নয়, সেটা বারবার উনি মেনশন করেছেন বন্ধুর কাছে যে না, ভিড় ট্রেন বলে ওরকম মনে হয়নি, কিন্তু মনে হচ্ছে ওনার যে ওনাকে কেউ ইচ্ছে করে পেছন থেকে ধাক্কা মারছেন যাতে উনি মেয়েকে নিয়ে পড়ে যান। মানে পিঠে হাত দিয়ে পুরো ধাক্কা মারছেন, কিন্তু যতবার পেছনে ঘুরে তাকাচ্ছেন ততবার দেখছেন না সবাই নর্মাল দাঁড়িয়ে রয়েছে, আর ওনার দিকে মুখ ঘুরিয়েও কেউ দাঁড়িয়ে নেই। মানে যিনি ওনার পেছনে দাঁড়িয়েছিলেন তিনিও পেছন দিক করে দাঁড়িয়ে আছেন, তাই ওনার দিকে ধাক্কা মারার মতন পজিশন কারোর নেই। তাই উনি ভাবছেন যে বারবার এরকম কেন হচ্ছে। উনি বৌদিকে বলছেন যে কেউ কি আমার পেছন থেকে ধাক্কা মারছে, বৌদিও বলছেন না সব নর্মাল। কিন্তু দাদা ফিল করছেন, দাদার কোলেই মেয়ে ছিল, তাই দাদাই ফিল করছিলেন যে কেউ নিশ্চয়ই পেছন থেকে ওরকমভাবে ধাক্কা মারছে যাতে আমি সামনে পড়ে যাই। তো উনি বৌদিকে বললেন যে তুমি আমার পেছনে এসে দাঁড়াও। তারপর বৌদি দাদার কথা শুনে যখন দাদার পেছনে এসে দাঁড়ালেন, তারপর থেকে দাদা আর সেরকম কিছু ফিল করেনি। তারপর স্টেশন থেকে নেমে আস্তে আস্তে ওনারা মন্দিরের দিকে গেলেন, সেখানেও কোনো রকম গাড়ি পাননি, ওনারা হেঁটেই গেলেন মন্দিরটুকু। তারপরে মন্দিরে গিয়ে যখন ওনারা ফাইনালি পৌঁছলেন মন্দিরের ভেতরে, তখন ওনাদের মনটা এমনিই শান্ত হয়ে গেল। কারণ বড়মার কাছে গেলে, যে কোনো মন্দির, শুধু বড়মা বলে নয়, যেই ঠাকুরে বিশ্বাস করে ভক্তি ভরে ডাকে তার কাছে গেলে অবশ্যই মন শান্ত হয়ে যাবে। তাই ওনারা যখন মানে মন শান্ত করে বড়মার কাছে গেলেন, তখন ওখানের পুরোহিত গোছের কেউ একজন, মানে যিনি পুজো তখন করছিলেন না কিন্তু ওই পাশেই লাইনের আশেপাশেই দাঁড়িয়েছিলেন, তিনি ওনাদেরকে দেখে ওনাদের কাছে আসলেন। মানে নিজে থেকেই জিজ্ঞেস করলেন, লাইনের মাঝখানে ওনারা দাঁড়িয়েছিলেন, ওনাদের টার্ন আসবে তখনই তো ওনারা যাবেন পুরোহিতের কাছে, মায়ের কাছে। তো তার আগেই ওই পুরোহিতের মতন যিনি এসছিলেন ওদের কাছে, তিনি বললেন যে আপনারা একটু আমার সাথে আসুন। তো ওনারা জিজ্ঞেস করছেন যে কোথায় যাব। বলছে আসুন, আপনাদের মায়ের কাছেই নিয়ে যাব। বলছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বলছে এখান থেকে তো অনেকটা দেরি হবে, দেখছেন কত ভিড়, বড়মার কাছে তো মানে অত তাড়াতাড়ি যাওয়া যায় না, তো আপনাদের সুবিধার জন্যই বলছি আমার সাথে আসুন, তাড়াতাড়ি হয়ে যাবে একটু। এবার ওনাদের যেরকম অবস্থা ছিল, যে কারোর ওপর ওনাদের ভরসা করতে ইচ্ছে হচ্ছিল তখন, যে যত তাড়াতাড়ি এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায়। ওনারা ভাবলেন হ্যাঁ, যদি তাড়াতাড়ি মায়ের কাছে যাওয়া যায় তাহলে তো ভালোই। উনি তখন আলাদা করে ওনাদেরকে একটা পেছন দিকের ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনাদের তখন থেকে আমি দেখছি আপনারা লাইনে যে দাঁড়িয়ে আছেন, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে গুরুতর কিছু বিপদ হয়েছে আপনাদের, আপনারা বড়মার কাছে এসেছেন সেই সমস্যা সমাধানের জন্য, নর্মাল পুজো দিতে আসেননি, তো এটা কি ঠিক? তখন ওনারা স্বীকার করলেন সবটা, যে হ্যাঁ আমাদের খুবই বিপদ, আমাদের এরকম এরকম হয়েছে। প্রথম থেকে ঘটনাটা তখন ওই পুরোহিত বলতে বললেন, ওনারাও যা যা ঘটেছে বললেন। তখন ওই পুরোহিত দেখতে চাইলেন যে কোন জিনিসটা আপনি এনেছিলেন শ্মশান থেকে। তখন ওই রূপোর কয়েনটা ওনারা নিয়ে গেছিলেন, সেটা দেখালেন। পুরোহিত ওই কয়েনটা দেখেই বললেন আপনারা যে এটা নিয়ে এসছেন, আস্তে আস্তে পথে কি আপনাদের কোনো রকম কিছু হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল এখানে আসতে আসতে? তখন দাদা বললেন যে ওনার সাথে যা যা হয়েছে, মনে হচ্ছিল ট্রেনে কেউ ধাক্কা দিচ্ছে, যাতায়াতের সময় ঠিকঠাক গাড়ি পাননি, অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে, সমস্ত কিছু উনি শেয়ার করলেন।
তখন পুরোহিত বললেন, হ্যাঁ এই জিনিসটা আপনি ওখান থেকে এনেছেন আর সেটা এতক্ষণ আপনি আপনার কাছে রেখে এখানে নিয়ে আসছিলেন, অবশ্যই আপনাকে ও বাধা দেবে। তখন ওনারা বললেন যে কি হয়েছে এক্স্যাক্টলি, মানে কেন, এই জিনিসটার মধ্যে কি কিছু আছে? তখন ওই পুরোহিত বললেন যে দেখুন, শ্মশানে কী ধরনের রুগী, কী ধরনের ব্যক্তি মৃত অবস্থায় আসছে সেটা তো আমরা কেউই জানি না। হয়তো এটা এমন একজনের কয়েন যিনি এই কয়েনটার উপর প্রচণ্ডভাবে আসক্ত ছিলেন, তিনি কাছছাড়া করতে চাইতেন না, সেই অবস্থায় আপনি শ্মশান থেকে এটা কুড়িয়ে পেয়েছেন। আপনি যদি ওখানেই মানে ফেলে দিয়ে আসতেন তাহলে কিছু হতো, বা রাস্তায় যদি কোনো মন্দিরে দিয়ে আসতেন তাহলেও আপনার কিছু হতো না, কারণ আপনি বাড়ি অবধি আনতেন না ওটা। কিন্তু যেহেতু আপনি ওটা বাড়ি অবধি এনেছেন আর আপনার একটা ওটার প্রতি ভালো লাগা জন্মে গেছে, এরকম মোটা কয়েন আপনারও মনে হয়েছে যে এটা ঘরে রাখবো, সুন্দর দেখতে, তাই জন্য আপনার মনেও একটা অ্যাট্রাকশন যেহেতু এসছে, সেই জন্য উনি আপনার সাথেই ওনার এনার্জিটা নিয়ে এসেছেন। আপনার ঘরে যেহেতু বাচ্চা আছে, প্রথম যে এফেক্টটা সেটা বাচ্চার উপরেই পড়ে, তাই আপনার মেয়ের উপরেই প্রথম এফেক্টটা পড়েছে। এই যে ধুম জ্বর সেদিন থেকে, সেটা এর কারণেই হয়েছে, কারণ আপনি কয়েনটা নিয়ে এসে সোজা আপনার মেয়ের ঘরেই মেয়েকে দেখতে এসেছিলেন, সেই জন্য এনার্জিটা প্রথমে মেয়েকেই এফেক্ট করেছে। তাই এরপরে কখনো শ্মশানে কেন, যে কোনো রাস্তাঘাটেও যদি আপনি কোনো কিছু দেখেন সেটা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসবেন না, কারণ কোন জিনিস কী অবস্থায় রাস্তাঘাটে পড়ে রয়েছে বা কোথাও পড়ে রয়েছে সেটা আপনি জানেন না। সেজন্য আপনি আনলে আপনার বিপদ হতেও পারে, ভালোও হতে পারে কিন্তু, বা কিছু নাও হতে পারে, কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাটাই বেশি, তাই এগুলো এড়িয়ে চলবেন। তখন দাদা জিজ্ঞেস করলেন যে কী করলে এর থেকে মুক্তি পাবো, কারণ আমাদের ব্যবসা সব বন্ধ হয়ে গেছে, আমরা এরকমভাবে রয়েছি। তখন পুরোহিত বললেন, আপনি এটা এখানে রেখে যান, কারণ বড় মার কাছে তো সব কিছুই শুদ্ধ হয়ে যায়, মানুষ শুদ্ধ হয়ে যায়, তাই আপনি এই কয়েনটা এখানে রেখে যান। আর আপনি একটা পুজো দিয়ে দিন, যতটুকু আপনার ক্ষমতা তার ক্ষমতায় আপনি পুজো দিন। পুজো দিয়ে মাকে সমস্ত কথা বলুন, আমাকে তো বললেনই, মাকে সমস্ত কথা বলুন, মাকে মন থেকে ডাকুন। আর পুজোয় একটা গঙ্গা জল দেবেন, সেই গঙ্গা জলটা যে পাবেন পুজো হওয়ার পর, সেটা নিয়ে গিয়ে আজকে সারা বাড়িতে একটুখানি ছিটিয়ে দেবেন, কারণ এতদিন একটা অন্য ধরনের কিছু বাড়িতে ছিল, সেই জন্য বাড়িটা আপনি একটু পবিত্র করে নেবেন। গঙ্গা জলটা নিয়ে গিয়ে সারা বাড়িতে একটু ছিটিয়ে দেবেন, আশা করছি আর কিছু হবে না। আর বড় মাকে মন থেকে ডাকবেন, সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর মেয়েকে সাবধানে রাখবেন, আর এরকম কাজ কখনো করবেন না। সমস্ত কিছু ওনারা বুঝে গেলেন পুরোহিতের কাছ থেকে, বুঝে ওনারা পুজো দিলেন, পুজো দিয়ে যা করতে বলা হয়েছিল সমস্ত কিছু করলেন। ওই গঙ্গা জলটা নিয়ে এসে বাড়িতে আসার পথে ওনাদের আর কোনো প্রবলেম হয়নি, সমস্ত গাড়ি ঠিকঠাক পেয়ে গেছিলেন, বাড়ি পৌঁছলেন। বাড়ি পৌঁছে এসেই প্রথমে ওই দাদা সারা বাড়িতে, ওনার মায়ের ঘরেও সমস্ত জায়গায় উনি ওই গঙ্গা জলটা ছেটালেন। তো সেই দিন থেকে ওনাদের আর প্রবলেম হয়নি। আর ওই বাচ্চা মেয়েটির যে এত জ্বর হয়েছিল, আস্তে আস্তে তার প্রভাব কিছুটা কমতে কমতে 2-3 দিন পরে পুরোপুরি জ্বরটা সেরে গেছিল। তো এই হলো আজকের ঘটনা, অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করলাম, তাই জানাবেন কেমন লাগলো। আর আপনারাও কিন্তু ভুলেও কখনো রাস্তাঘাট থেকে বা কোথাও থেকে ভুল করে কোনো জিনিস তুলে আনবেন না, তাতে বিপদ আপনাদেরই বাড়বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওয়ে, ততক্ষণ টাটা।